আসসালামু আলাইকুম। আজকে আমরা ৩০ বছরের তথ্য অনুযায়ী এটা দেখার চেষ্টা করব যে যুদ্ধ কি সত্যি কোনো পরিকল্পনা করে তৈরি করা হয়, নাকি এর পেছনে আছে বড় কোনো শক্তির কৌশল। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু শেষ পর্যন্ত না দেখলে আসলে সত্যিটা বোঝা যাবে না, বা সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা বোঝা যাবে না। তো চলুন দেখা যাক। আজকের ভিডিওতে আমি প্রথমে শুরু করব যে ওয়ার্ল্ডে যতগুলো দেশ আর্মস এক্সপোর্ট করে এবং যতগুলো দেশ আর্মস ইম্পোর্ট করে সেটার কিছু তথ্য আমি ডিসপ্লেতে এখন দেখাচ্ছি। এখানে গত ৩০ বছর বলতে ১৯৯৫ থেকে ২০২৪-২৫ পর্যন্ত ডাটা আমি সংগ্রহ করতে পারছি, এবং ১৯৯৫ থেকে সময়সীমাটাকে ৫ বছরের একটা ক্লাস্টারে ভাগ করা হয়েছে। আর আপনাদের সুবিধার জন্য বলতেছি, আমি এখানে কর্নার রেফারেন্সগুলো দিয়ে দিয়েছি যে আমি ডাটাগুলো কোথা থেকে পেয়েছি। সো আপনারা চাইলে ঘেঁটে দেখতে পারেন। সো এই ডাটাগুলো বেসিক্যালি আমি নিয়েছি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI থেকে। সো ডাটাগুলো ভ্যালিড। আমরা বর্তমানে এই ডাটাগুলো নিয়েই কাজ করব। আমি জানি যে ডাটাগুলো বায়াসড হতে পারে, কারণ অনেক বড় বড় কান্ট্রির প্রেশার থাকে রিসার্চ ইনস্টিটিউটগুলোর উপরে। সো বাট তারপরেও আমরা এই ডাটাগুলো নিয়েই কাজ করব, কারণ এর বাইরে তো ডাটা পাওয়াটা আসলে একটু মুশকিল। তো এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমি দুইটা ভাগে ভাগ করেছি। এখানে একটা হচ্ছে গ্লোবাল আর্মস এক্সপোর্ট স্ট্যাটিস্টিক্স, আর একটা হচ্ছে গ্লোবাল আর্মস ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্স। সো কারা আসলে আর্মসগুলোকে বিক্রি করে। তো আমরা এখানে এক নম্বরে দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেটস, রাশিয়া, ফ্রান্স, চায়না, জার্মানি, ইউনাইটেড কিংডম, ইটালি অ্যান্ড ইসরায়েল। প্রথম 5টা কান্ট্রির মধ্যেই তারা আছে। এবং ১৯৯৫ থেকে ৯৯ পর্যন্ত আপনারা স্ক্রিনে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে ইউনাইটেড স্টেটস এবং রাশিয়া, ফ্রান্স এরা 1, 2 এবং 3-এ আছে সেই ১৯৯৫ থেকে আজকে পর্যন্ত। সেখানে ইউনাইটেড স্টেটস সর্বোচ্চ ৩৫% আর্মস বিক্রি করছে ১৯৯৫ থেকে ৯৯ পর্যন্ত। ২০০৫ থেকে ২০০৯ থেকে ৯ পর্যন্ত ৩০%, ২০১৫ থেকে ১৯ পর্যন্ত ৩৬%, এবং ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত ৪৩%। সো আপনারা যদি ইন ডিটেলসে দেখতে চান ভিডিও পজ করে বাকি ডাটাগুলো দেখে নেবেন। আমি যদি সবগুলো পড়তে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর পাশে এখানে কারা আসলে এই আর্মসগুলো ইম্পোর্ট করতেছে, মেজর কান্ট্রিগুলো কারা। এখানে ইন্ডিয়া 1 নম্বরে আছে কিছু কিছু মানে বছরে। বাট অ্যাট দ্য মোমেন্ট বর্তমান যে পৃথিবীর অবস্থা, সেই অবস্থায় ইউক্রেন সর্বোচ্চ আর্মস ইম্পোর্ট করতেছে। এখানে প্রত্যেকটা ডাটা ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে পরে সবগুলো ডাটা লিঙ্ক করব, সামনে আরও ডাটা আমি নিয়ে আসতেছি। তো যাই হোক, এই দুইটা টেবিলের সামারি করলে অ্যাভারেজে আমরা যেই চিত্রটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই যে এখানে যে ভিজুয়ালাইজেশন অফ এক্সপোর্ট শেয়ার, যেটা তো এখানে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী সবচাইতে বেশি আর্মস এক্সপোর্ট করে USA, তারপর ফ্রান্স, তারপর রাশিয়া, এবং তারপর চায়না এবং জার্মানি, এবং এরপরে অন্যান্য ছোটোখাটো অনেক দেশ আসছে। তো এইগুলো আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টারের তথ্য। এখন আমি নেক্সট পেজে যাব। সো এখানে যে জিনিসটা করা হয়েছে সেটা হচ্ছে যে বেসিক্যালি আর্মস এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে নেটওয়ার্ক চার্টটা, আমি সেই নেটওয়ার্ক চার্টটা তৈরি করেছি। তো এইখানে দেখানো হচ্ছে বেসিক্যালি বাম পাশের যে চার্টটা এখানে দেখাচ্ছে যে USA কাদের কাছে আর্মসগুলো বিক্রি করে। USA মূলত সৌদি আরবিয়া, জাপান, সাউথ কোরিয়া, ইসরায়েল, UAE, কাতার এবং ইজিপ্টের কাছে আর্মসগুলো বিক্রি করে। অন্যদিকে রাশিয়া বিক্রি করতেছে ইন্ডিয়ার কাছে, চায়নার কাছে, ভিয়েতনাম, আলজেরিয়া, সিরিয়া,
ফ্রান্স বিক্রি করতেছে ইন্ডিয়ার কাছে, ইজিপ্টের কাছে, কাতারের কাছে, ইউএইর কাছে, চায়না বিক্রি করতেছে পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, নাইজেরিয়া, হ্যাঁ, এবং ইসরায়েল বিক্রি করতেছে ইন্ডিয়ার কাছে আজারবাইজান, ভিয়েতনাম। এই চার্টটাকে আমি আরেকটু সিম্পলিফাই করব। আপনারা যদি ডান পাশে চার্টটা দেখেন তাহলে এখানে আমি এই চার্টটাকে আর একটু সিম্পলিফাইড করে তারপরে ইয়ে করা হয়েছে, কারণ এখানে দেখেন এখানে ইন্ডিয়া কিন্তু একাধিক কান্ট্রি থেকে ইয়ে করতেছে। সো আমরা যদি রিজিয়ন, মেইন সাপ্লায়ার এবং মেইন বায়ার এই তিনটা সেক্টরে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে মিডল ইস্টের যেই ট্রেড পার্টনার আছে তাদের মেইন সাপ্লায়ার হচ্ছে ইউএসএ, ফ্রান্স, ইউকে। আর মিডল ইস্টের ভিতরে মেজর বায়ারগুলো হচ্ছে সৌদি আরবিয়া, কাতার, ইউএই এবং ইজিপ্ট। অন্যদিকে সাউথ এশিয়াতে যারা আছে তাদের তাদের মেইন সাপ্লায়ার হচ্ছে রাশিয়া, ইউএসএ, ফ্রান্স এবং ইসরায়েল, এবং বায়ারগুলো হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ। আর এভাবে আপনারা দেখে নিতে পারেন ইস্ট এশিয়াতে আছে বায়ার হচ্ছে সাপ্লায়ার হচ্ছে ইউএসএ, রাশিয়া, আর বায়ার হচ্ছে জাপান, সাউথ কোরিয়া, ভিয়েতনাম। এবং ইউরোপে রিজিয়নটা যদি চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে সাপ্লায়ার হচ্ছে ইউএসএ, জার্মানি, ফ্রান্স, এবং বায়ার হচ্ছে পোল্যান্ড, গ্রিস, টার্কি। সো এইভাবে বাকিটা। এখন এই ডাটা থেকে আমরা আসলে কিছু জিনিস পাই, সেটা হচ্ছে আমি এটাকে নাম দিয়েছি যে এক্সাম্পল কান্ট্রি কেস হটস্পট। সো আপনারা দেখেন যে সাপ্লায়ার যখন রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল এবং ইউএসএ, তখন তাদের মানে এটাকে কি বলবো যে ইন্ডিয়া কার কাছ থেকে কত পার্সেন্ট আর্মস ইম্পোর্ট করতেছে সেই ডাটাটা দেওয়া আছে। সো এখানে আমি বেসিক্যালি এই উপরের যে রিজিওনাল আর্মস ট্রেড প্যাটার্নটা দেওয়া আছে এই প্যাটার্নটা থেকে মানে কিছু এক্সাম্পল কান্ট্রি আমি দেখাচ্ছি। যেমন ইন্ডিয়া রাশিয়া থেকে ইম্পোর্ট করে 55-60% আর্মস, ফ্রান্স থেকে পারচেস করে 10-15% আর্মস, ইসরায়েল থেকে 10%, ইউএসএ থেকে 8-10%। সিমিলারলি সৌদি আরবিয়া ইউএসএর কাছ থেকে ইম্পোর্ট করে 70% আর্মস, ইউকে থেকে 15%, ফ্রান্স থেকে 5-10%, এবং পাকিস্তান চায়না থেকে করে 60-70%, ইউএস থেকে করে 50-20%, ফ্রান্স করে 5%। এবং এই সমস্ত ডাটাগুলোই কিন্তু আমি এসআইপি আরআই থেকে সংগ্রহ করেছি। সো ওদের যে ওয়েবসাইট আছে সেখান থেকে সংগ্রহ করছি। সো আপাততভাবে এই ডাটাগুলোই অ্যাভেলেবল আছে। তো এই ডাটাগুলো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার যে মেইন টপিক ছিল যে যুদ্ধের পেছনে কে, তো কেন আমি এই ডাটাগুলো নিয়ে কথা বলতেছি এটা এখন বুঝবেন না, বাট আমি ভিডিওর শেষে আস্তে আস্তে যখন বিশ্লেষণটার কনক্লুশনে পৌঁছাবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনার সাথে থাকেন, জিনিসটা দেখেন, ইটস গোয়িং টু বি ইন্টারেস্টিং। তো পরবর্তী পেজের অ্যানালাইসিসে যাই আমি দেখেন এখানে আমরা তো বেসিক্যালি 1 নাম্বার যেই পেজটা আমরা দেখলাম প্রেজেন্টেশনটা, সেটাতে আমরা বেসিক্যালি দেখছি যে এক্সপোর্ট করতেছে কারা, ইম্পোর্ট করতেছে কারা, এবং অ্যাভারেজে গড়ে হাইয়েস্ট এক্সপোর্টার কারা, সেই ইনফরমেশনটা পাইলাম। আর সেকেন্ডলি আমরা যে জিনিসটা দেখলাম সেটা বেসিক্যালি দেখলাম যে এই এক্সপোর্ট এবং ইম্পোর্টের মাঝখানে যে নেটওয়ার্কটা কাজ করতেছে, এই নেটওয়ার্কটা কীভাবে কাজ করতেছে, এবং পার্সেন্টেজ অফ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, এবং কাদের কাছ থেকে কারা কিনতেছে। সো আমরা সেই ডাটাটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন থার্ডলি আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা একটা চ্যাপ্টার অলরেডি ডিসকাস করলাম, সেটা হচ্ছে আর্মস নিয়ে। এখন আমরা দেখব যে গ্লোবাল যে কনফ্লিক্ট সেটার উপরে আমাদের কিছু ডাটা লাগবে। দেখেন নাম্বার অফ অ্যাক্টিভ আর্মড কনফ্লিক্ট 1995, আমি সেই একই রকম মানে টাইমলাইনটাই মেনটেন করতেছি এখানে, যে নাম্বার অফ অ্যাক্টিভ আর্মড কনফ্লিক্টস 1995 থেকে 2024 পর্যন্ত যদি আমরা দেখি, 1995 সালে এই পুরো ওয়ার্ল্ডে টোটাল 32টা কান্ট্রি কনফ্লিক্টে ছিল। 2000 সালে সেটা ছিল 25টা,
কান্ট্রি কনফ্লিক্টে ছিল, 2005-এ টোটাল কনফ্লিক্ট ছিল 31টা, 2010-এ 30টা, 2015-তে 50টা, 2020-এ 56টা এবং 2023 থেকে 24 পর্যন্ত এখন পর্যন্ত 59টা, হাইয়েস্ট। 1946-এর পর থেকে এটাই সবচাইতে হাইয়েস্ট। এই কনফ্লিক্টগুলোকে, এটা তো জাস্ট নাম্বার, এই নাম্বার দিয়ে তো আসলে কিছু বোঝা যাবে না। এটা দিয়ে শুধু বোঝা যাবে যে আমরা কি বুঝতে পারতেছি যে হ্যাঁ, পৃথিবীতে আসলে কোন সালের মানে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত কতগুলো কনফ্লিক্ট চলছে। বাট আমরা এইটাকে আরেকটু ইন ডিটেলসে দেখতে চাই। সেই ইন ডিটেলসে দেখার জন্য পাশের যে 5 নম্বর চার্টটা দেওয়া আছে, এখানে রিজিয়নস উইথ হাইয়েস্ট কনফ্লিক্ট গ্রোথ 1995 থেকে 2024, এটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে রিজিয়ন এবং মেজর কনফ্লিক্টসগুলোর নাম দেওয়া আছে এখানে। সো এখানে মিডল ইস্ট আছে, মিডল ইস্ট হচ্ছে 1 নম্বরে। এখানে ইরাক ওয়ার ছিল, সিরিয়া সিভিল ওয়ার ছিল, ইসরায়েল হামাস ওয়ার ছিল। আফ্রিকাতে ছিল, আফ্রিকা রিজিয়নে ছিল সুদান, ইথিওপিয়া, সাহেল ইনসার্জেন্সি। তারপর ইস্টার্ন ইউরোপে ছিল রাশিয়া ইউক্রেন ওয়ার। তারপর সাউথ এশিয়াতে ছিল ইন্ডিয়া পাকিস্তান টেনশন, আফগানিস্তান ওয়ার, এবং সাউথ ইস্ট এশিয়াতে ছিল মায়ানমার সিভিল কনফ্লিক্ট। তো এখন এই ডাটাগুলো থেকে বেসিক্যালি আমরা এখন রিজিয়ন ওয়াইজ কী কী কনফ্লিক্ট ছিল সেটা আমরা জানলাম। এরপর আমি আরেকটু ডিটেলসে গেছি যে মেজর ওয়ার্স মানে কনফ্লিক্ট তো যে কোনো রকমের কনফ্লিক্ট হতে পারে। কোনো রাজনৈতিক টেনশন চলাকালীন সময়টাকেও কনফ্লিক্ট বলে। কিন্তু এর ভিতরে ওয়ারগুলো কী কী ছিল, যুদ্ধ কখন কখন হয়েছে এবং কোন কোন দেশে হয়েছে। সো আমরা যদি সেই জিনিসটা দেখি তাহলে দেখা যায় যে 1998 থেকে 99 পর্যন্ত কসোভো ওয়ার ছিল, 2001 থেকে 2021 পর্যন্ত আফগানিস্তান ওয়ার ছিল, 2003 থেকে 2011 পর্যন্ত ইরাক ওয়ার ছিল, 2011 থেকে প্রেজেন্ট পর্যন্ত এখনও চলতেছে সেটা হচ্ছে সিরিয়া সিভিল ওয়ার ছিল, 2014 থেকে এখনও চলতেছে ইয়েমেনের ওয়ার, 2014 থেকে এখনও চলতেছে রাশিয়া ইউক্রেন ওয়ার। বাট 2014 থেকেই টেনশন চলতেছিল, বাট এসকেলেশন হয়েছে 2022-এ আর কি। আর 2023 থেকে এখন পর্যন্ত ইসরায়েল হামাস ওয়ার, এটা তো চলতেছেই। আর সাথে 2023 থেকে প্রেজেন্ট পর্যন্ত সুদান সিভিল ওয়ার। এখন যেটা করা হয়েছে সেটা হলো যে আপনারা যদি স্ক্রিনে দেখেন খুব ভালো করে, এই যে চার্টটা ইন্টিগ্রেটেড প্যাটার্ন চার্ট, আপনি দেখেন প্রথম যে গ্রাফটা দেখানো আছে, এই গ্রাফটা বেসিক্যালি দেখাচ্ছে ওয়ার টেনশনকে, অর্থাৎ বছর অনুযায়ী ওয়ার টেনশন কত হাই হচ্ছে। আর নিচের যে ছোট গ্রাফটা, এই গ্রাফটা দেখানো হচ্ছে আর্মস ট্রান্সফার রেট। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে আমি 1 নম্বর স্লাইডে কেন আর্মস ডিলিং নিয়ে কথা বলছি এবং 2 নম্বর স্লাইডে কেন রিজিওনাল কনফ্লিক্ট নিয়ে কথা বলছি, কারণ আমি এই কনক্লুশনটাতে পৌঁছাতে চাচ্ছিলাম যে আপনি যদি এই পয়েন্টগুলো যোগ করেন, ওয়ার টেনশনের এই পয়েন্টগুলো যোগ করেন, তাহলে একটা সরল রেখা হবে এখানে, ঠিক আছে? এইভাবে একটা সরল রেখা হবে। আর আবার নিচের যে গ্রাফটা আছে আর্মস ট্রান্সফার, এই সেম দুইটা কিন্তু আমি একই টাইমলাইন মেনটেন করছি। সো আপনি যখন এইখানে একটা সরল রেখা তৈরি করবেন এই পয়েন্টগুলোকে যোগ করে, আবার এই পয়েন্টগুলোকে যোগ করে একটা সরল রেখা তৈরি করবেন, পয়েন্টগুলোকে যোগ করে করে দেখবেন যে দে আর প্যারালাল, অর্থাৎ এদের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। ম্যাথমেটিক্যালি আমরা ওইটাই বুঝি। তো এখন এই সম্পর্কটা কি আমরা নেক্সট স্লাইডে আরও বেশি ইয়ে করবো। সো এই দুইটা গ্রাফের ইন্টারপ্রিটেশন বেসিক্যালি হচ্ছে যে আর্মস ট্রান্সফার ইনক্রিজ অলমোস্ট ইন প্যারালাল উইথ রাইজিং জিওপলিটিক্যাল টেনশন। তো তার মানে হচ্ছে আর্ম ট্রান্সফার যখন ইনক্রিজ হয় তখন ওয়ার টেনশনও অনেক বেশি ইনক্রিজ হয় এবং তারা প্যারালাল একটা সম্পর্ক মেনটেন করে, সমান্তরাল একটা সম্পর্ক মেনটেন করে। সে এই চার্টটা আমরা মাথায় রাখবো, কারণ এটা আমাদের কাজে লাগবে পরে। এখান থেকে আমি কিছু প্যাটার্ন খুঁজে পাই বা কিছু ট্রেন্ড খুঁজে পাই। তো আমি এই প্যাটার্নগুলো 4টা প্যাটার্ন আমি খুঁজে পাইছি। 4টা প্যাটার্ন দেখেন। 1 নম্বর প্যাটার্ন আমি এই পর্যন্ত যা ডিসকাস করলাম স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3-তে, ওখান থেকে 4টা প্যাটার্ন খুঁজে পাইছি। তো আমি কি স্ট্রাকচারাল প্যাটার্ন যেটা দেখতেছেন স্ক্রিনে 1 নম্বর, সেখানে
দেখেন 2001 থেকে 2010 পর্যন্ত আমি দেখেন আগের টেবিলটা আমি একটু ভালো করে করে নিই। এখানে বেসিক্যালি টেনশন পিরিয়ড অর্থাৎ সময়সীমা, কোন যুদ্ধকে ইন্ডিকেট করা হয়েছে, ইম্প্যাক্টেড এরিয়া কোনটা ছিল, আর্মস সাপ্লায়ার কারা ছিল এবং বায়ার কারা ছিল, সেটা এই 1 2 3 4 5টা ভাগে আমি এই টেবিলটাকে সাজানো হয়েছে। তো দেখেন 2001 থেকে 2010 পর্যন্ত ওয়ার হলো কোথায়? আফগানিস্তান ওয়ার, ইরাক ওয়ার, মিডল ইস্ট ইনস্টেবিলিটি। ইম্প্যাক্টেড এরিয়া মেইনলি কে ছিল বা কারা ছিল? সেটা হচ্ছে আফগানিস্তান এবং মিডল ইস্ট। আর সেখানে আর্মস সাপ্লায়ার কারা ছিল? ইউএসএ, রাশিয়া এবং জার্মানি। আর বায়ার ছিল সৌদি আরবিয়া, ইউএই, ইসরায়েল, ইন্ডিয়া, চায়না, টার্কি এবং গ্রিস। নাও এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে, ইম্প্যাক্টেড এরিয়া হচ্ছে আফগানিস্তান এবং মিডল ইস্ট, তাহলে ইসরায়েল, ইন্ডিয়া, চায়না, টার্কি, গ্রিস এরা কেন অস্ত্র কিনল? এই প্রশ্নের উত্তর আমি পরে আসতেছি। সিমিলারলি 2011 থেকে 2020 পর্যন্ত ওয়ার ছিল আরব স্প্রিংসদেরকে নিয়ে, ওয়ার ছিল এবং মিডল ইস্টের ভিতরে ইনস্টেবিলিটি ছিল সেখানে নিয়ে। এবং ইম্প্যাক্টেড এরিয়াগুলো ছিল সিরিয়া, ইয়েমেন, তারপর হচ্ছে এবং মানে সোজা কথা হোল গালফ সিকিউরিটি কম্পিটিশনে ছিল। সিকিউরিটি কম্পিটিশন বলতে মানে তারা এক একজনের কাছ থেকে মনে হচ্ছিল যেন যে ফিয়ার তৈরি হচ্ছিল তাদের ভিতরে আর কি। এবং এই ফিয়ারটা কেন তৈরি হচ্ছিল, এই ফিয়ার তৈরি হওয়ার কারণটার সাথে এখানে কেন ইসরায়েল, ইন্ডিয়া, চায়না, টার্কি, গ্রিস সেটাও জড়িত। তারপর আছে এখানে 2011 থেকে 20-এ যখন এখানে সিরিয়া, ইয়েমেন এবং গালফে ইনস্টেবিলিটি চলছিল, তখন আর্মস সাপ্লাই ছিল ইউএসএ, ফ্রান্স এবং রাশিয়া। আর বায়ার ছিল কারা? সেম, সৌদি আরব, কাতার, ইউএই, ইজিপ্ট, ইন্ডিয়া, আলজেরিয়া। 2021-2024 এখানে ওয়ার ছিল। এখানে তো আসলে কিছু বলার নেই, এটা তো আমরা তো এখন প্রেজেন্ট টাইমে বাস করতেছি। সো টোটাল ওয়ার্ল্ডটাই আসলে মনে হচ্ছে যেন যুদ্ধের দিকে চলে যাচ্ছে। তো এটা একটা গ্রেট টেনশন হিসেবে আমি আর কি এটার নাম দিয়েছি। সো এটা গ্রেট টেনশন, প্রবাবলি উই আর গোয়িং ফর এ নিউক্লিয়ার ওয়ার, হু নোজ। সো গ্রেট টেনশন ওয়ার্ল্ড ওয়াইড চলতেছে। ইম্প্যাক্টেড এরিয়া কে কারা কারা আছে? বেসিক্যালি আমি যদিও এখানে অনেকগুলো দেশের নাম লিখছি, বাট বেসিক্যালি উই আর অল ইম্প্যাক্টেড, রাইট? আমরা সবাই ইম্প্যাক্টেড, এখানে সারা দুনিয়াটাই ইম্প্যাক্টেড হয়ে গেছে মনে হচ্ছে যেন। তারপরেও নামগুলো আমি পড়ে যাচ্ছি: ইরান, ইসরায়েল, ইউএই, সৌদি, বাহরাইন, কুয়েত, কাতার, লেবানন, ইয়েমেন, এটসেট্রা। তো এইখানে আর্মস সাপ্লায়ার কারা? এখানে আর্মস সাপ্লায়ার হচ্ছে ইউএসএ, ফ্রান্স এবং চায়না। আর বায়ার হচ্ছে কারা? ইউক্রেন, পোল্যান্ড, তাইওয়ান, ইন্ডিয়া, কাতার, পাকিস্তান, ইভেন বাংলাদেশ। নাও এখন আপনারা দেখেন এই টেবিলটাতে এই কি স্ট্রাকচারাল প্যাটার্ন 1-এ আপনি কমন কি পাচ্ছেন? আপনি খুব ভালো করে দেখেন এই যে ওয়ার, এই এরিয়াগুলোর মধ্যে আপনি কি পাচ্ছেন? আমি শুধু মিডল ইস্ট দেখতেছি, এই জন্য মিডল ইস্ট লিখছি। ইম্প্যাক্টেড এরিয়াতে কি পাচ্ছেন? ফুল মিডল ইস্ট। এবং আর্মস সাপ্লায়ার কারা? আর্মস সাপ্লায়ার কমনে হচ্ছে ইউএসএ, রাশিয়া এবং ফ্রান্স। আমি ফ্রান্স লিখতে ভুলে গেছি। সো ইউএসএ আছে, রাশিয়া এবং ফ্রান্স। এই ইনফরমেশনটা, এটা একটা কি ইনফরমেশন। আমরা এর আগে একটা কি ইনফরমেশন পেলাম আগের স্লাইডে, এই যে প্যারালাল যে চার্ট, মানে একটা মানে সমান্তরাল যে যোগসাজশ আছে আর্মস সাপ্লাইয়ের সাথে একটা জিওপলিটিক্যাল টেনশনের, সেইটা একটা কি ইনফরমেশন আমরা পাইলাম। এবং আমরা একটা কমন ইনফরমেশন এখান থেকে পাইলাম যে ওয়ার জোনটা হচ্ছে বেসিক্যালি মিডল ইস্ট, আর সাপ্লায়ার অফ আর্মস হচ্ছে বেসিক্যালি ইউএসএ, ফ্রান্স অ্যান্ড রাশিয়া। এরপর আমরা চলে যাই কি স্ট্রাকচারাল প্যাটার্ন 2-তে। এইখানে বেসিক্যালি কি দেখানো হচ্ছে যে কনফ্লিক্টস ট্রিগার আর্মস ইম্পোর্টস ইন দি ইম্প্যাক্টেড এরিয়া। দ্যাট মিনস যেখানে কনফ্লিক্ট বেশি হবে সেখানে আর্মসের ইম্পোর্ট তত বেশি হবে। সো ইউক্রেন ওয়ারে আর্মসের ইম্পোর্ট বৃদ্ধি পাইছে 94%। মিডল ইস্টেও অনেক বড় মাপে বৃদ্ধি পাইছে। ইন্ডিয়া পাকিস্তানের রাইভালরি আমি আমার জন্মের পর থেকে দেখে আসছি। সো ওইখানেও সবসময়ই অলওয়েজ হাই, দে আর অলওয়েজ হাই অন ইম্পোর্টিং আর্মস। এটা একটা কি ফাইন্ডিংস বা প্যাটার্ন।
আর এটা হচ্ছে কি স্ট্রাকচারাল প্যাটার্ন 3, সেটা হচ্ছে আর্মস এক্সপোর্টার্স বেনিফিট ডিউরিং টেনশন। নাও বেনিফিট এই কথাটা আসলে খুব বেশি ব্রড। ওয়েল, যেহেতু এটা অনেকটা ব্যবসায়িক, সো সেই ক্ষেত্রে আমরা ফাইন্যান্সিয়াল বেনিফিটটাই ধরে নিব। সো এখানে দেখা যাচ্ছে যে ইউএসএ তার শেয়ার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড 43%, অর্থাৎ শুধুমাত্র আর্মস বিজনেসে। তারপর ফ্রান্সের শেয়ার হচ্ছে 10%, রাশিয়ার 8% এবং চায়নার 6%। এখন লাস্ট যেই প্যাটার্নটা সেটা হচ্ছে যে রিজিওনাল সিকিউরিটি ডিলেমা। এটা একটা জিনিস, এটা জাস্ট একটা কি পয়েন্ট বেসিক্যালি, সেটা হচ্ছে, এবং এটা সব সময়ই সত্যি, সেটা হচ্ছে যে মানে ব্যাপারটা কীরকম, মানে আশেপাশে যখন আমাদের এলাকায় খারাপ মানুষ চলে আসে তখন কিন্তু আমরা কিন্তু মানে নেইবার্সদের মধ্যে যখন কেউ খারাপ থাকে তখন আমরাও কিন্তু ভয় পাই, আমাদের ভিতরে একটা ফিয়ার কাজ করে, এবং আমরা সেই ফিয়ার থেকে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ব্যবস্থা নিই, সেটা যে ধরনের ব্যবস্থাই হোক না কেন। ঠিক সেরকম যখন একটা দেশ আর্মসে অনেক বেশি উন্নত হয়ে যায় বা ইম্পোর্ট করে অনেক লেটেস্ট আর্মস অ্যান্ড অ্যামিউনিশন, তখন পার্শ্ববর্তী দেশ থ্রেটেন্ড ফিল করে। তো যেমন ফর এক্সাম্পল সৌদি আরবিয়া যখন আর্মস ইম্পোর্ট করে আমেরিকার কাছ থেকে, তখন ইরান তার মিলিটারি বাহিনী বিল্ড আপ করে, আবার ইউএই কাতার তারা তাদের ইম্পোর্ট আরও বেশি বাড়ায় দেয়। আমরা মিডিয়াতে উপরে উপরে হয়তো দেখতেছি যে সৌদি, ইউএই, কাতার এরা সবাই এক সুরে কথা বলে, কখনো কখনো এক সুরে কথা বলে, কখনো কখনো দুই সুরে কথা বলে, কিন্তু সবাই সবাইকে দিয়ে থ্রেটেন্ড হয়, সবাই সবাইকে ভয় পায়। এটাই হচ্ছে একটা সিকিউরিটি ডিলেমা, এটাকেই বলা হয় সিকিউরিটি ডিলেমা। তো যাই হোক, আমরা ট্রেন্ড বা প্যাটার্ন, যেগুলো 4টা প্যাটার্ন আমরা এখানে দেখলাম, তারপর এই প্যাটার্নগুলোকে আমি এখানে একটু সামারাইজ করব। সো আমরা বেসিক্যালি কনক্লুশনে কি পাচ্ছি? কনক্লুশনে পাচ্ছি যে কনফ্লিক্ট যদি রাইজ করে তাহলে সিকিউরিটি ফিয়ারটা বাড়বে, অর্থাৎ যত বেশি কনফ্লিক্ট বাড়বে তত বেশি সিকিউরিটির ভয় থাকবে, ওইটা বাড়বে। সিকিউরিটির ভয়টা যখন বাড়বে একটা দেশের, তখন সে আর্মসের ইম্পোর্টটাও বাড়াবে, আর্মসের ইম্পোর্টটা যখন বাড়বে তখন আর্মসের এক্সপোর্ট বাড়াবে, স্বাভাবিকতই যদি ডিমান্ড বাড়ে সাপ্লাইও বাড়বে এই ব্যাপারে, এবং সেখান থেকে রিজিওনাল মিলিটারাইজেশন বাড়বে, এবং সেটার হাত ধরেই কনফ্লিক্টের প্রবাবিলিটিও বাড়বে। এতক্ষণ পর্যন্ত যত ডাটা আমি এখানে রিপ্রেজেন্ট করছি সবগুলোই SIPRI থেকে নেওয়া, আপনারা চাইলে ওয়েবসাইট ঘুরে ডাটা রিফাইন করে দেখতে পারেন। আচ্ছা, তো আমরা বেশ কয়েকটা কি পয়েন্ট পেলাম। আমি আবার 1 নম্বর থেকে যাই, যে প্রথমত আমরা একটা দেখলাম যে there is a positive relationship, অর্থাৎ গ্লোবাল ওয়ার টেনশন এবং আর্মস ট্রান্সফারের সাথে একটা পজিটিভ রিলেশনশিপ আছে, দে আর কো-রিলেটেড, তারা একজন আরেকজনের সাথে সম্পৃক্ত। আরেকটা কি ইনফরমেশন আমরা পেয়েছি এখানে, সেটা হচ্ছে যে প্যাটার্ন 1 থেকে, যে ওয়ারের কমন পয়েন্ট হচ্ছে মিডল ইস্ট এবং সাপ্লায়াররা হচ্ছে ইউএসএ, মেইনলি ইউএসএ, ফ্রান্স এবং রাশিয়া। আর আরেকটা কি পয়েন্ট হচ্ছে যে আমরা যেই প্যাটার্নটা দেখলাম, যে কনফ্লিক্ট, ফিয়ার এবং আর্মস সেলসের যে প্যাটার্নটা দেখলাম, সেই প্যাটার্নটা যে কনফ্লিক্ট বাড়লে ফিয়ার বাড়বে, ফিয়ার বাড়লে ইম্পোর্ট বাড়বে, ইম্পোর্ট বাড়লে এক্সপোর্ট বাড়বে, তার সাথে সাথে মিলিটারাইজেশন বাড়বে এবং কনফ্লিক্টের প্রবাবিলিটিও বাড়বে। এরপর যে জিনিসটা আসবে সেটা হচ্ছে, এটা আমি বেসিক্যালি এটা দি রিয়েলিটি, অর্থাৎ সত্যিকারের বাস্তবতা আর কি, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে উপসালা কনফ্লিক্ট ডাটা প্রোগ্রাম এবং পিস রিসার্চ ইনস্টিটিউট, এটা অসলোতে, তো তাদের মতে টেরিটোরিয়াল ডিসপুটস, ইথনিক বা এবং পলিটিক্যাল যে কনফ্লিক্টগুলো আছে, অর্থাৎ বর্ণবাদী প্লাস আদার্স পলিটিক্যাল ম্যাটার্স নিয়ে যেই কনফ্লিক্টগুলো হয়,
তারপর একটা দেশের রিসোর্স নিয়ে যেই কম্পিটিশন, বা একটা রিজিয়নের ভিতরে বিভিন্ন দেশের রিসোর্স নিয়ে তাদের ভিতরের যে কম্পিটিশন, তারপর বিভিন্ন যে রেজিম আছে সেই রেজিমগুলোর যে ইনস্টেবিলিটি আছে, এবং জিওপলিটিক্যাল যে রাইভালরি আছে মেজর পাওয়ারগুলোর মধ্যে, এগুলো বেসিক্যালি মানে এগুলোর কনসিকুয়েন্সেসে কনফ্লিক্টগুলো তৈরি হয় অ্যাকর্ডিং টু এই রিসার্চ সেন্টারের মতে। এবং সেই কনফ্লিক্ট থেকেই আর্মসের সেলসগুলো বেসিক্যালি ট্রিগার হয়। আচ্ছা, সেই সাথে তো সিকিউরিটি ডিলেমা আছেই, ওই যে যেটা আমি আপনাদেরকে বললাম যে পার্শ্ববর্তী দেশ যদি অস্ত্রের ভান্ডার বাড়ায় তাহলে আমাকেও আরও বেশি বাড়াইতে হবে, এটা ভয় কাজ করে। আর আরেকটা হচ্ছে কেউ যদি চায় যে একটা যুদ্ধ প্রলংড হোক, হ্যাঁ, একটা যুদ্ধ অর্থাৎ আগুনে তেল ঢালে একটা কথা আছে না, তো ওই রকম আর কি। তখন মানে আগুনটাকে আরও বেশি মানে লংজিভিটি বাড়ানোর জন্য আর কি সেখানে কি করতে হবে, সেখানে তেল ঢালতে হবে, রাইট, বা কম্বাস্ট ম্যাটেরিয়াল দিতে হবে। তো সেরকম আর কি অনেকটা ব্যাপারটা, যে কেউ কোনো শক্তি যদি চায় যে পলিটিক্যাল টেনশনটাকে আরও বেশি লিঙ্গারিং করবে, তখন সেখানে অস্ত্রের সাপ্লাই দিবে। তো এখন এই জিনিসগুলো একটু মাথার এক সাইডে রাখি আমরা। এখন আমরা একটা মোস্ট ইন্টারেস্টিং একটা পার্টে আসবো, সেটা হচ্ছে যে আমি গত 30 বছর নিয়ে কাজ করছি, তো 1995 থেকে 2024 পর্যন্ত। তো এখানে 1990 থেকে 2025 পর্যন্ত যতগুলো আর্মস এক্সপোর্টিং কান্ট্রি আছে তাদের যে জিডিপি, সেই জিডিপির সাইজ নিয়ে আমি একটা ডাটা এখানে নিয়ে আসছি। সেটা দেখেন আপনারা, সবগুলো ডাটাই কিন্তু ট্রিলিয়নে, ইউএস ডলারে। সো আপনি দেখেন ইউএসএতে 1990 থেকে কীভাবে ড্রাস্টিক্যালি তারা ইমপ্রুভ করছে, 5%, 7%, দেন 2000-এ এসে 10%, 2010-এ এসে 15%, 2020-এ এসে 20%, 2023-এ এসে 27%, এবং 2025-এ এসে 30%-এর উপরে। কম্পারেটিভলি আপনি যদি বাকি দেশগুলো দেখেন, চায়না, তারপর জার্মানি, ইউকে, ফ্রান্স, রাশিয়া, ইটালি, ইসরায়েল, এরা কিন্তু এত বেশি ইমপ্রুভ করতে পারে নাই। কিন্তু ইসরায়েলকে আমরা অনেক ডেভেলপড একটা কান্ট্রি ভাবি, প্রত্যেকটাই কিন্তু এখানে ডেভেলপড কান্ট্রি, কিন্তু ইউএসএ, চায়নার মতন ইমপ্রুভমেন্ট কিন্তু অন্য কোনো কান্ট্রি করতে পারে নাই। সো এটা কিন্তু একটা ইন্ডিকেটর। এখানে আমি ডাইন সাইডে লিখেছি এখানে যে ইন্ডিকেটর অফ কনফ্লিক্ট মেকার অ্যান্ড মিডল ইস্ট ইজ দ্য ভিকটিম। সো এটা একটা আমি বলবো যে ডেটা, এটা রইল, এটাতে আমরা পরে মিলাচ্ছি। সো এটার সাথে আমরা যখন আমাদের যে প্রথম যে একটা কমন গ্রাউন্ড ছিল আমরা স্ট্রাকচার 1 থেকে পাইছিলাম, সেটা হচ্ছে যে ওয়ারটা সবসময় হয় কোথায়? মিডল ইস্টে। ইম্প্যাক্টেড এরিয়াটা পুরো মিডল ইস্টটাই একটা ইম্প্যাক্টেড জোন। আর আর্মসের সাপ্লায়ার কারা? ইউএসএ এবং রাশিয়া। তো আপনি দেখেন এখানে সিমিলারিটি পাচ্ছেন কিনা। ইকোনমি সাইজ বড় হচ্ছে কার সবচেয়ে বেশি? ইউএসএ। আর্মস সাপ্লাই করে সবচেয়ে বেশি কে? ইউএসএ। আচ্ছা, এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন আপনারা যে আমি কেন উপরে এই ডাটাগুলো অ্যানালাইজ করছি না। এখন একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে একটা ইকোনমি কি আসলে আর্মস ডিলিংস দিয়েই সবসময় এত বড় একটা জিডিপি মেনটেন করতে পারে? আসলে না, জিডিপি এত সহজ না। শুধুমাত্র একটা আর্মসের ব্যবসা দিয়ে জিডিপি হয় না। দেশের ভিতরে সমস্ত ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রিজ সব কিছু জড়িত। কিন্তু যুদ্ধ যেটা করে, আমেরিকা যখন কনফ্লিক্ট তৈরি করে, বা যে কোনো দেশ যখন আরেকটা দেশের ভিতরে গিয়ে কনফ্লিক্ট তৈরি করে, তখন ডেফিনেটলি সেখানে একটা স্বার্থ থাকে। সেই স্বার্থটা শুধুমাত্র আর্মস বিক্রি করার না, কনফ্লিক্ট তৈরি করে দিয়ে। সো ইজ ইট অনলি আর্মস সেলস? দ্য অ্যান্সার ইজ ক্লিয়ারলি নো। কিন্তু আর্মস সেলস যেটা করে সেটা হচ্ছে
জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্স তৈরি করে, এবং জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে এখানে তারা ওই রিজিয়নের, যে রিজিয়নে তারা কনফ্লিক্টটা তৈরি করলো, তারা একটা কনফ্লিক্ট তৈরি করে তারা ব্যবসাটা শুরু করলো মাত্র। আর ব্যবসার শুরুটা কি দিয়ে? ব্যবসার শুরুটা হচ্ছে আর্মস দিয়ে। এবং এই আর্মসের ব্যবসাটা জাস্ট একটা ডট, ইটস জাস্ট এ ডট, আর কিচ্ছু না। এবং এটা জাস্ট একটা মোটিভেশন হিসেবে কাজ করে। কারণ এই আর্মসের এই জিনিসটাই পরবর্তীতে ওদেরকে এনার্জি সিকিউরিটি দিবে ওই রিজিয়ন থেকে, ট্রেড রুটের সিকিউরিটি দিবে ওই দেশ থেকে, পলিটিক্যাল অ্যালায়েন্স তৈরিতে ওরা আগায় যাবে ওই রিজিয়নে, যেমন পাপেট গভর্নমেন্ট বসায় রেখা চলে আসবে, টেকনোলজিক্যালি তারা ওইখানে করবে, কম্পিটিশনে চলে যেতে পারবে। তারপর রিজিওনাল স্টেবিলিটি তৈরি হবে তাদের ওইখানে, তারা যে কোনো কিছু ওইখানে করতে পারবে। আইডিওলজিক্যাল ইনফ্লুয়েন্স তৈরি হবে, অর্থাৎ তারা যেভাবে চিন্তা করবে তারা সেই চিন্তাধারা, সেই মানসিকতা ওইখানে সেট করতে পারবে, সো দ্যাট তারা তাদের তাদের সাথে টেক্কা দেওয়ার মতন কোনো কিছু যেন না থাকে। তারপর এনার্জি অ্যাক্সেস করতে পারবে। তারপর সাপ্লাই চেইন কন্ট্রোল সেটা তারা নিজেরা মেনটেন করবে নিজেদের মতো করে। সিকিউরিটি অ্যালায়েন্স তৈরি হবে, টেকনোলজিক্যালি তারা ডমিনেন্স করবে, ফাইন্যান্সিয়াল সিস্টেম তাদের হাতে থাকবে, এবং তারা যখন খুশি তখন একটা কোনো দেশের উপরে, পার্শ্ববর্তী অন্যান্য যে সমস্ত দেশ আছে তাদের উপরে তারা স্যাংশন দিতে পারবে, ট্রেড রুলস দিতে পারবে, ইত্যাদি ইত্যাদি। যেমন দেখেন, আমি একটা এক্সাম্পল দিই, বাংলাদেশ যখন চায়না থেকে আর্মস কিনতে চায় বা অন্য কোনো ধরনের সামরিক সহযোগিতা চায়, তখন ওখান দিয়ে আমেরিকা বলে যে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের উপরে এই স্যাংশন দেওয়া হতে হবে। তো এভাবে কিন্তু তারা ডমিনেন্সটা তৈরি করে, এভাবেই তারা ট্রেড রুটগুলো মেনটেন করে এবং ফাইন্যান্সিয়াল সিস্টেমকেও ইম্প্যাক্টেড করতেছে। এবং তারা যে কোনো সময় একটা শর্ত জোর দেয় যে টেকনোলজিক্যালি তাদের কাছ থেকে ওইটা কিনতে হবে, এটা কিনতে হবে, বিভিন্ন ধরনের স্যাংশন চলে আসে। যদি না কিনে, তারপরে শুরু হবে কি, ইউরোপের মার্কেট এদিক দিয়ে বন্ধ করে দেবে, বাংলাদেশের যে এক্সপোর্ট গুডসগুলো আছে সেগুলো তারা কিনবে না। হ্যাঁ, তো এভাবে কিন্তু তৈরি হয়। তো তাহলে ব্যাপারটা কি দেখা যাচ্ছে, যে সমস্ত ডাটার ভিত্তিতে একদম প্রথমে যে জিনিসটা আমরা দেখলাম যে একটা পজিটিভ রিলেশন অবশ্যই আছে ওয়ার টেনশনের সাথে আর্মসের। তারপর আমরা দেখলাম যে মিডল ইস্ট হচ্ছে একদম কমন গ্রাউন্ড, আর ইউএসএ, ফ্রান্স, রাশিয়া হচ্ছে সাপ্লায়ার অফ আর্মস। তারপর গ্লোবাল প্যাটার্ন কনফ্লিক্টটা আমরা দেখলাম, এখানে যে কনফ্লিক্ট কিভাবে বেসিক্যালি একটা অরাজকতা তৈরি করে এবং এটা যুদ্ধের দিকে নিয়ে যায় আমাদেরকে। তারপর যে জিনিসটা আমরা দেখলাম যে ইকোনমি সাইজ, ইউএসের যে ইকোনমি সাইজ আছে সেটা কিভাবে আসলে কন্ট্রোল হয়, এবং সবশেষে আমরা যে জিনিসটা দেখলাম যে এই যুদ্ধের হাত ধরে বাকি সমস্ত জিনিসগুলো কিভাবে তাদের নাগালের মধ্যে চলে আসে তাদের ইকোনমিটাকে ডেভেলপ করার জন্য, যারা ভিকটিম তাদের না, যারা কনফ্লিক্টটা তৈরি করতেছে তাদের। দেখেন, একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে ইউএসএ বলেন, রাশিয়া বলেন, চায়না বলেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, আজকে হয়তো অ্যাজ এ বাংলাদেশি আমার কাছে মনে হচ্ছে যে রাশিয়া আমার বন্ধু, চায়না আমার বন্ধু, তারা আমাকে সেভ করবে বিপদে। কিন্তু না, এই জিনিসটা কমপ্লিটলি রং। দেখেন, কেউ কিন্তু আগায় যাচ্ছে না ইরানের দিকে, সবাই কিন্তু তাকায় তাকায় দেখতেছে। হ্যাঁ, কিছু কিছু সাপোর্ট হয়তো দিচ্ছে, কিন্তু সেটাও কিন্তু নিজেদের স্বার্থে। এবং ব্যাপারটা কীরকম, ইউএসএ, রাশিয়া, চায়না, ফ্রান্স, জার্মানি, এরা সবাই একটাই কাজ করতেছে, সেটা হচ্ছে তুমি এবছর খাও, আমি আগামী বছর খাবো, তুমি তার বছর পরের বছর খাবা, এইভাবে চলতেছে। কারণ মিডিয়ার দিকে ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন, একটা জিনিস দেখবেন, তারা কিন্তু ভেরি ভেরি ক্রিয়েটিভ ইন মেকিং কনফ্লিক্ট, অ্যান্ড মানুষকে কনফিউজ করার জন্য তারা ভেরি ক্রিয়েটিভ। আজকে যদি রাশিয়া আমেরিকার বিপক্ষে একটা কথা বলে, কালকে সে আমেরিকার প্রেসিডেন্টের সাথে হাসি দিয়ে কথা বলবে, এবং সেই হাসির রহস্য আমরা কেউ বুঝি না।
আজকে যদি চায়না রাশিয়ার বিরুদ্ধে কথা বলে, কালকে চায়না আবার রাশিয়ার সাথে গিয়ে একটা মিটিং করবে, সেই মিটিংয়ে কি হবে কেউ জানবে না, কিন্তু পরের দিন দেখা যাবে যে এমন একটা কিছু হয়েছে যেটা দেখে মনে হবে যে কি রে, চায়না তো রাশিয়ার সাথে কনফ্লিক্টে ছিল, আবার কিভাবে কিভাবে একটা ফ্রেন্ডশিপ চলে আসলো। সো এই জিনিসগুলো দেখা যায়, দে আর জাস্ট অল প্লেয়িং গেমস। আই মিন লাইক তারা আমার স্পেশালি আপনি ওয়ার্ল্ড ম্যাপের যে সাউথ ব্লকটা আছে, এই সাউথ ব্লকটাকে নিয়ে তারা জাস্ট খেলতেছে আর কিছু না, তাদের নিজেদেরকে ডেভেলপ করতেছে। ইরানের সাথে পারতেছে না, কারণ ইরান এটা অনেক আগে বুঝে গেছে। ইরান ইজ অ্যান এক্সেপশন। ইরান কখনোই এক্সাম্পল না। ইরান কখনোই এক্সাম্পল না, কারণ এক্সেপশন কখনো এক্সাম্পল হয় না। সো ইরানের ব্যাপারটা ভাবা যাবে না। ইরান তাদের নিজেদেরকে, ইরান এই আজকে আমি যে কথাটা বলতেছি, এই কথাটা ইরান অনেক আগে বুঝে গেছে, এবং তারা সেখান থেকে নিজেদেরকে ডেভেলপ করে নিয়ে আসছে। আজকে সবাই ইরানের সাথে কথা বলতে ভয় পাবে। তো যাই হোক, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই তথ্যগুলো রিপ্রেজেন্ট করতে বেসিক্যালি অনেক পরিশ্রম হয়েছে এবং অনেক সময় ব্যয় করতে হয়। যদি মনে করেন যে এই বিশ্লেষণটা তথ্যবহুল ছিল এবং আপনাদের জন্য উপকারী ছিল, এবং এরকম আরও বেশি বেশি ভিডিও পেতে চান, অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আমি বেসিক্যালি বাংলাদেশের মানুষকে কিছু ক্রিটিক্যাল অ্যানালাইসিস আরও সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলোতে দিতে চাই, ইচ্ছা আছে। সো আশা করি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।